জনপ্রিয় গণমাধ্যমের নাম ব্যবহার করে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ভুয়া খবর প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এমন গুজব ছড়ানোর হার বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বিশৃঙ্খলার মানুষের মাঝে ভয় তৈরির জন্যই এসব করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন করে বাকস্বাধীনতা ফিরে পায় সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বিভিন্ন বাহিনী নিয়েও সমালোচনায় পিছপা হয়নি নাগরিকরা। তবে এ সুযোগে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া ফেসবুক আইডি থেকেই মূলত দেয়া হচ্ছে উস্কানিমূলক বার্তা। এসব বার্তায় ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। যে কারো মুখ দিয়ে বলা হচ্ছে যে মেয়েরা বাইরে যেতে পারবে না, বা এমন কিছু ছড়ানো হচ্ছে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মেয়েদেরকে এই করতে হবে। অর্থাৎ এই গুজব কার্ডগুলি আমার মনে হচ্ছে যে মানুষের একটা এখন পরিবর্তিত একটা পরিস্থিতি, মানুষের মধ্যে যে একটা টেনশন, সেই টেনশনটাকে ব্যবহার করে মানুষকে ভয় পাইয়ে দিয়ে কিছু একটা উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। ভুয়া তথ্যকে অনেকে সত্য বলে ধরে নিচ্ছেন, আতঙ্কিত হয়ে শেয়ার করছেন কেউ কেউ। এ বিষয়ে সচেতনতার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বহুদিন থেকেই কিন্তু একটা কথা চালু আছে যে গুজব তখনই থেমে যায় যখন সে একটা জ্ঞানী মানুষের কাছে যায়। অর্থাৎ আপনি যদি একটা জিনিস, এখন কিন্তু কোনো জিনিস ডাবল চেক করা অত্যন্ত সহজ। প্রচলিত মিডিয়ার একটা কার্ড দেখি, এটা শেয়ার করার আগে বা পোস্ট করার আগে ওই মিডিয়া হাউসে একটা ওয়েবসাইট আছে, তার কন্টেন্ট আছে, তার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেটা দেখে আমি যদি নিশ্চিত হই তারা করেছে, আমি শেয়ার করতে পারি যদি আমি সেটাকে ট্রাস্ট করি। একটা গ্রুপ ছিল সক্রিয়, যারা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো পোস্ট দেখলে তারা তার সঠিক তথ্যটা আবার সঙ্গে সঙ্গে তুলে ধরছিলেন বিভিন্ন জায়গাতে। সেই গ্রুপটা বোধহয় এখন একটু কমপ্লেসেন্ট, একটু নিষ্ক্রিয়, যে কারণে এই প্রোপাগান্ডার মাত্রাটা আগের চেয়ে বরং একটু বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গুজবে মানুষের বিশ্বাস অর্জন করতেই নামকরা সংবাদ মাধ্যমের পরিচিতি ব্যবহার করা হচ্ছে। এর লক্ষ্য অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানকে বিতর্কিত করা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 90-এর গণঅভ্যুত্থানে সাংবাদিকরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, 24-এ সে ভূমিকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি শিরোনামের গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠনের দাবির সাথে একাত্মতা জানান। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও স্বাধীন পেশা হয়ে দাঁড়াতে পারেনি দেশের সাংবাদিকতা। এর কারণ ও সমাধান খুঁজতে মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এবং আইন ও বিচার নামের দুটি প্ল্যাটফর্ম। এ সময় মিডিয়ার ওপর সরকার, রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা, বিজ্ঞাপন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের অভিযোগ তোলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তব্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় নিম্ন বেতন কাঠামো। বলেন, এর কারণেই তরুণরা এ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছে। আসলে ডিজিএফআই, র‍্যাব বা এসবি এর মাধ্যমে, কিন্তু গত 20 বছরে এই 15টা সংস্থার মাধ্যমে পত্রিকা এবং গণমাধ্যমকে কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এটা সেলফ সেন্সারে আমরা গত 50 বছরে সাংঘাতিকভাবে আমাদেরকে অভ্যস্ত করে ফেলা হয়েছে। 5 বছর ধরে আমি ওয়েজ বোর্ডের, আমি অ্যাজ আ প্রফেশনাল জার্নালিস্ট, আমি নিজের জন্য আমি ওয়েজ বোর্ডে কোনো নামগন্ধ পাইনি। সিনিয়র সাংবাদিকরা বলছে, বেতন কাঠামো ইস্যুতে তরুণ সাংবাদিকরা সরব হতে পারেনি। গার্মেন্টস শ্রমিকের চেয়ে সাংবাদিকের বেতন কম, কারণ গার্মেন্টস শ্রমিক রক্ত দিয়েছে, দিয়ে এখনো দিচ্ছে, কিন্তু সাংবাদিকরা আমরা একা হয়ে যাই। কি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না, আজকে থেকে কোনো জার্নালিজম, কোনো কিছু লেখা হবে না, আজকে থেকে বন্ধ, আমার কোনো ভাই যাতে 5,000 টাকা বেতন না পায়, বা এই মার্ডারের আমি সুরাহা চাই। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, একটি মহল এতে বাধা দিচ্ছে। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি। গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ চলছে বলে জানান নাহিদ ইসলাম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটির মশক নিধনকারী বা স্প্রেম্যান পরিচয়ে পাসপোর্ট করে পালাতে চেয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। 3রা সেপ্টেম্বর সেই পাসপোর্ট সহ বিমানবন্দরে গ্রেপ্তার হন কাফি।
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত তিনি। কাফিকে সহায়তা করায় বরখাস্ত হয়েছেন পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত কয়েকজনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ভিডিও নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। ২৯তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা কাফির সরকারি পাসপোর্ট ছিল, কিন্তু মরদেহ পোড়ানোর ঘটনা প্রকাশ্যে এলে পালানোর চিন্তা করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার পদবি ব্যবহার করেন কাফি। ১৯ জানুয়ারি সিটি কর্পোরেশন থেকে ইস্তফার অফিস আদেশ তৈরি করে পাসপোর্টের আবেদন করেন তিনি। কাফির পরিচিত পাসপোর্ট কর্মকর্তা জাহাঙ্গীর আলম গোপনীয়তার সাথে আবেদনটি জমা করান। জনাব কাফি উনি হলো উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে উনি ওখান থেকে রিটায়ার করেছেন এবং ওই ইস্তফা নিয়ে দিয়ে উনি কাগজপত্র, একটা জাল কাগজপত্র ওই আবেদনের সঙ্গে জমা করেছেন। উনি সাধারণ মানুষের সঙ্গে মিশে পাসপোর্টের আবেদনপত্র সাধারণ ব্যক্তি হিসাবে ওখানে জমা করেন। অধিদপ্তর বলছে এই ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উপসহকারী পরিচালক জনাব জাহাঙ্গীর আলম অনলাইনে ইন্টারভিউ মডিউল যেটা, সেখানে উনি অ্যাপ্রুভ দেন। ফলে এটা হলো ছবি ওঠার স্টেজে চলে যায় এবং উনি রিসিট পেয়ে যান। সুপার এক্সপ্রেস আমরা যেটা বলি, সুপার এক্সপ্রেস ফি দেওয়ার কারণে উনি পাসপোর্টটা ওই দিনই পেয়ে যান। তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে ফৌজদারি মামলা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। আমরা এখনো পর্যন্ত উপপরিচালক ইসমাইল সাহেবের কোনো সংশ্লিষ্টতা পাই নাই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারল্য সহায়তা হিসেবে এখন পর্যন্ত ২,৪২৫ কোটি টাকা ঋণ পেয়েছে দুর্বল ব্যাংকগুলো। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যাংকগুলোতে। প্রয়োজনীয় আমানত তুলতে পারছেন গ্রাহকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু তারল্য সহায়তা দিলেই হবে না, ব্যাংক খাতের অনিয়ম রোধে বাড়াতে হবে কঠোর নজরদারি। গেল সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০,০০০ টাকা উত্তোলন করতে পারেনি আমানতকারী আশরাফুজ্জামান। তবে চলতি সপ্তাহে তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পেরেছেন। আমি আসছিলাম গত সপ্তাহে একটু বেশি নেওয়ার জন্য, কিন্তু ওনারা দেয় নাই, ৫,০০০ বলছিল, আমি না নিয়ে চলে গেছিলাম। এই সপ্তাহে আসলে রিকোয়েস্ট করলাম স্যারের কাছে, উনি ২০,০০০ টাকা দিছে আজকে। গেল দেড় দশকে অনিয়ম, দুর্নীতি ও পাচারের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজন খানেক ব্যাংক। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংক থেকে আমানতকারীরা নগদ টাকা তুলতে পারছিলেন না। তবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দুর্বল ৪টি ব্যাংক এখন পর্যন্ত ২,৪২৫ কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছে সবল ৬টি ব্যাংক থেকে। এতে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো। ব্যাংক থেকে আমাকে টাকা দিচ্ছে যথেষ্ট পরিমাণ, আমি নিজেও এখন জমা করতেছি। আস্তে আস্তে বিশ্বাস আসতেছে ব্যাংকের উপর। আমাদের ১ লাখ টাকা দিতে আমি তো ১৫ দিন ধরে ঘুরতেছি ১ লাখ টাকা চেক নিয়ে। আমরা অনেক ভালো গ্রাহকবৃন্দের পেমেন্ট দিতে পারছি। বাংলাদেশ ব্যাংকের বিশাল একটা সহযোগিতা আমাদের কাছে অলরেডি আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকে টাকা উত্তোলনের চেয়ে বেড়েছে জমার পরিমাণ। এতে ১১টি দুর্বল ব্যাংকে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু তারল্য সহায়তা দিয়েই ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি আরও কঠিনভাবে, শক্তভাবে এগুলিকে স্টেপস নিতে হবে। যে পারপাসে ফান্ডিংটা করা হচ্ছে, সেই ফান্ডিংটা ঠিক মতো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে নাকি, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে নাকি, সেটা দেখার বিষয় আছে। ব্যাংকের পাশাপাশি গ্রাহক আস্থা ফেরাতে সংকটে পড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও তারল্য সহায়তা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চান বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তারা বলেছেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে যে উন্নয়ন হয়েছে এর মধ্যে বড় অংশই অবদান রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও, কিন্তু তাদের কোনো স্বীকৃতি মেলেনি। সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য বলেন, উন্নয়নে এনজিওদের অংশীদারিত্ব বাড়ানোর পথে বাধা সরকারি নীতির প্রতিবন্ধকতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি।
নারী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণাও উন্নয়নের পথে বাধা বলে মনে করেন দেশে সক্রিয় স্থানীয় ও বিদেশি এনজিওর প্রতিনিধিরা। দেশের ভিতরে নারী এবং অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন হিংসাত্মক এবং দেশমূলক কথাবার্তা প্রচারিত হয়। ওনারা মনে করেন এটা উন্নয়নের জন্য একটা বড় বাধা হিসেবে এই মুহূর্তে ওনারা দেখছেন। সরকারের দুর্নীতি যেমন দূর করতে হবে, যদি আমাদের নিজেদের ভিতরে যদি কোনো কমতি বা ঘাটতি থেকে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে করে প্রতিটি প্রতিষ্ঠানই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে পরিচালিত হতে পারে। সহজ শর্তে বিদেশি ঋণযুক্ত প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার একনেক সভায় অনুমোদিত 4 প্রকল্পে ব্যয় হবে প্রায় 24,500 কোটি টাকা, যার 65% বাস্তবায়ন হবে বৈদেশিক ঋণে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, অপচয় রোধে প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি করবে সরকার। বিদায়ী সরকার রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প হাতে নেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই সেগুলো কাটছাঁটে তালিকা তৈরি শুরু করে। প্রাথমিক পর্যায়ে থাকা রাজনৈতিক প্রকল্প বাদ দেয়া হচ্ছে, কমানো হচ্ছে অন্যান্য প্রকল্পের পরিধিও। সরকার বিদেশি মুদ্রার যোগান বাড়াতে সহজ শর্তের ঋণযুক্ত প্রকল্প বাস্তবায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে। জানা যায়, দীর্ঘমেয়াদী এসব ঋণে টেকসই উন্নয়ন নিশ্চিতে নীতিমালাও তৈরি করা হবে। রাজধানীতে মানুষের চাপ কমাতে ঢাকার আশেপাশে এবং বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে চায় সরকার। এজন্য একনেকে 5,900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে আবার নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়ন প্রকল্প, অর্থায়ন পুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পে গাড়ি কেনায় ব্যয় কমাতে সারা দেশে সরকারি গাড়ির তথ্য সংগ্রহ করা হবে। এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। একনেকে 11,500 কোটি টাকায় কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে 6,574 কোটি টাকা। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে গেলে বাজারে মন্দা তৈরির শঙ্কাও তুলে ধরা হয়। ব্যয় না বাড়িয়ে একনেকে 7 প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ানো হয়েছে। অর্থ ব্যয় করতে হবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনে চলতি মৌসুমেই সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া নভেম্বরের আগেই সেন্ট মার্টিন ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে রয়েছে বেশ কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী। দ্বীপটিকে রক্ষায় নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্ট মার্টিনে ভ্রমণ বিষয়ক নানা বিধিনিষেধ কার্যকর হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে রয়েছে পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করা, রাত্রি যাপনে নিষেধাজ্ঞা সহ কিছু বিধিনিষেধ। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। উপদেষ্টা জানান, চলতি মৌসুমেই সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ হবে। পর্যায়ক্রমে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হবে কক্সবাজার ও কুয়াকাটাতেও। যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা তো সরকারের আইন 2023 সালে হয়েছে, সরকারের নির্দেশিকা 2023 সালে হয়েছে। এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি, তাদের ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে,
আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা ওটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয়, কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে। গত মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণ করেছে 2,20,000 পর্যটক। তাই দ্বীপের কোনো ক্ষতি না করে পর্যটন অব্যাহত রাখার উদ্যোগ নিচ্ছে সরকার। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সব কথা জানান আইজিপি মইনুল ইসলাম। শারদীয় দুর্গা উৎসব উদযাপনে প্রস্তুত হিন্দু ধর্মাবলম্বীরা, তবে এবার উৎসব ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আইজিপি জানান, পূজা ঘিরে নিরাপত্তার শঙ্কার কথা উঠলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তিনি। আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের মণ্ডপগুলোতে নেই উৎসবের আমেজ। তারপরও থেমে নেই প্রস্তুতি। আর্থিক সংকটে ছোট পরিসরে চলছে আয়োজন। গত বছর 5 জেলার 1431টি মণ্ডপে পূজা হলেও এবার তা কমে দাঁড়িয়েছে 1386টিতে। বন্যার ক্ষত এখনো স্পষ্ট দক্ষিণ পূর্বাঞ্চলের 5 জেলার বিভিন্ন জনপদে। এর মধ্যেও থেমে নেই দুর্গোৎসবের আয়োজন। অর্থনৈতিক সংকটে এবার কুমিল্লায় ভাটা পড়েছে দুর্গাপূজার আয়োজনে। বুড়িচং, লাকসাম, মনোহরগঞ্জ ও 14 গ্রামে এবার 15 মণ্ডপে হচ্ছে না পূজা। আর সাজসজ্জা, আলোকসজ্জা যেটা হতো আগে বড় সড়ো প্যান্ডেল হইতো, এবার এই প্যান্ডেলের আয়োজনটা কমে ফেলছে। পূজাটা হলো রাজস্বিক পূজা এবং এই পূজাতে অনেক টাকা খরচ হয়। তো এই বন্যার কারণে, ক্ষয়ক্ষতির কারণে কিন্তু পূজাগুলি কমে গেছে। নোয়াখালীতে প্রতি বছর প্রতিমা ও প্যান্ডেলে চাকচিক্য থাকলেও এবার নেই সেই আমেজ। উৎসব আয়োজনের প্রস্তুতিও চলছে ছোট পরিসরে। যে অনেকগুলি মন্দিরে এখনো মন্দিরের সামনে জল আছে, যার কারণে পূজাকে আমরা আনন্দমুখর করতে যাই আমাদের অনেক হিমশিম খাতে হচ্ছে। আর না হলে আমাদের আর অন্য কোনো সমস্যা নেই। নানা সংকটের মধ্যে এবার ফেনীতেও পূজার আয়োজন অনেকটা নিরানন্দ। যদিও গত বছরের চেয়ে জেলায় 2টি বেশি মণ্ডপে পূজা হচ্ছে। মা জগতের মঙ্গল করুক এবং জগতের মানুষকে শান্তিতে রাখুক, এটাই চাই। কোনো গোলযোগের কোনো আশঙ্কা নাই, আগেও কোনো ছিল না। এখানে আশেপাশে যারা আছে সবাই মোটামুটি আমরা মিলমিশ ভালোই আছে। লক্ষ্মীপুরের রায়পুরের একটি মন্দিরে পানি থাকায় সেখানে হচ্ছে না পূজা। তবে জেলার 78টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে পূজার জন্য। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেন খুব নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারে। চাঁদপুরে গত বছরের চেয়ে 6টি মণ্ডপে কমেছে দুর্গাপূজা। আয়োজকরা বলছেন, বন্যার কারণে এবারের উৎসব অনেকটাই মলিন হয়ে গেছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজার আয়োজন নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, সাম্প্রতিক বন্যার কারণে স্বাভাবিকভাবে উৎসবের আবহ একটু কম, তো এই ছোট পরিসরে পূজার প্রস্তুতি কেমন দেখছেন? কি কি আয়োজন থাকছে? কতগুলো মণ্ডপে পূজা এবার উদযাপন হচ্ছে?
হ্যাঁ, আসলে আপনি যেটি বলছেন ঠিকই বলছেন। এবারের যে দীর্ঘমেয়াদী যে বন্যা বা জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি লক্ষ্মীপুর জেলা জুড়ে যে বন্যা যে প্লাবিত হয়েছে, এই কারণে কিন্তু যে এবারকার উৎসব আমরা কিছুটা দেখেছি যে আগে যে ধরনের সাজসজ্জার ব্যবস্থা ছিল, আলোকসজ্জার ব্যবস্থা ছিল, সেটি কম। এমনটি এখানকার যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে কথা বলে আমরা এটা জেনেছি। তারপরে কিন্তু যতটুকু সম্ভব যে লক্ষ্মীপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে, সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, এই 5টি উপজেলায় কিন্তু 78টি পূজা মণ্ডপে এবারের এই পূজা অনুষ্ঠিত হবে। যদিও গত বছর যে 79টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ বন্যার কারণে রায়পুরে একটি পূজা মণ্ডপ যে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমরা জানিয়েছি। তবে আমি জেলা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি রয়েছেন বাবু শঙ্কর মজুমদার, তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেটি জানিয়েছেন যে এবারের যে 78টি পূজা মণ্ডপে তাদের যে প্রস্তুতি সেটি রয়েছে, যদিও বন্যার কারণে আর্থিক সংস্থার কারণে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। তারপরে তাদের এই যেহেতু এই সবচেয়ে বড় যে উৎসব, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব যে শারদীয় দুর্গোৎসব, এইটি তারা জাঁকজমকভাবে যতটুকু সম্ভব তারা পালন করবেন এবং উৎসব যেন উৎসবে পরিণত হয়, উৎসব মুখর থাকে, সেটি তারা আশা করছে। তবে আমরা এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সাথে কথা বলেছি, জেলা যে পুলিশ সুপার যে আক্তার হোসেন, তিনি যেটি জানিয়েছেন তারা প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা 6 স্তরের যে নিরাপত্তা নিযুক্ত রেখেছেন এবং সাদা পোশাকে যেন সুন্দরভাবে এই উৎসবটি যে নির্বিঘ্নে যেন হিন্দু ধর্মাবলম্বীরা পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ সুপার। এর বাইরে আমরা কিন্তু জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন এবারে পূজা মণ্ডপগুলোতে যেন শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে নিরাপদে যেন সবাই তাদের এই উৎসব তারা পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপগুলোতে যে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর র্যাবও মোতায়েন রয়েছে। প্রত্যেকটি যে পূজা মণ্ডপে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে টহলের ব্যবস্থা করেছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। এর বাইরেও কিন্তু আমরা এখানে যারা এই পূজা দিবেন বা যারা যে দর্শনার্থী রয়েছেন বা যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে আসলে যে যদিও বন্যার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে, আর্থিক সংকট হচ্ছে, তারপরও তারা যতটুকু যাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু এই পূজা উদযাপন করবেন বা পূজা যেটি তারা দেওয়ার কথা যে শারদীয় দুর্গোৎসব সেটি তারা পালন করবেন এমনটি বলেছে। তবে আমরা এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা নিয়ে আমরা দেখেছি, এখানকার যারা পুজো উদযাপন পরিষদ রয়েছে বা বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। এর বাইরেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে একাধিকবার এই যে বিভিন্ন মণ্ডপে গিয়ে তারা যে তাদের যে বৈঠক করেছেন এবং যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন তারা এই যে পুজো উদযাপন পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিএনপি রয়েছেন, জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু একাধিকবার বৈঠক করেছেন। এর বাইরে জেলা প্রশাসন অর্থাৎ একটা সমন্বতি উদ্যোগে পূজা এবার নির্বিঘ্নে করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুর থেকে শারদীয় দুর্গোৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে এবার 350 কোটি টাকার বেচা কেনা হয়েছে। শাড়ি, পাঞ্জাবি, জামা, জুতোর পাশাপাশি ভিড় বেড়েছে খাদ্যপণ্যের দোকানে। শেষ সময়ে অনেকেই কিনছেন সিঁদুর, আলতাসহ পূজার নানা উপকরণ। নতুন পোশাকে পরিবার ও বন্ধুদের সাথে মণ্ডপে প্রতিমা দেখতে যাওয়া, সব আনন্দ একসাথে হয় দুর্গাপূজায়। তাই রাজশাহীর বিপণী বিতানে শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি শাখা, সিঁদুর, শঙ্খ, প্রদীপ সহ পূজার বিভিন্ন সাজ সরঞ্জাম কেনার এই ব্যস্ততা। দামের দিকে দেখতে গেলে আমার কাছে তো খুব বেশি মনে হয়নি, বাজেট ফ্রেন্ডলি নিতে পেরেছি। জিনিস তো অনেক সুন্দরই আছে, দাম তো সেই, কিন্তু এই দাম করে নিতে হবে দাদা, এই আর কি। মার্কেট টার্কেট হয়ে গেছে, এখন এই আলতা সিঁদুর এগুলাই নিচ্ছি। এবার সুতি ও হাফ সিল্কের পাঞ্জাবির চাহিদা বেশি। এছাড়া জয়পুরি সিল্ক, কাতান, জর্জেট শাড়ি ও লেহেঙ্গার চাহিদাও ভালো। ঢাকায় জামদানিটা বিক্রি হচ্ছে, আপনার তসরের মধ্যে বিক্রি হচ্ছে জয়পুরি সিল্ক এবং কাতান, সুতি শাড়ি, জর্জেট এই টাইপের আইটেমগুলো বিক্রি হচ্ছে, লেহেঙ্গা হচ্ছে। পুজো করতে যেগুলো লাগে সিঁদুর, শাঁখা, সিঁদুর, তারপরে হলো পুজোর শাড়ি, মালা, এগুলো বিক্রি হচ্ছে আমাদের। 1000 থেকে শুরু করে
প্রায় 3000 মতো আছে, হ্যাঁ, যেগুলো কটন সুতির মধ্যে 1200-1500। ব্যবসায়ী নেতারা বলছেন গতবারের তুলনায় এবার পোশাকের বিক্রি কিছুটা কম, তবে কাঙ্ক্ষিত ব্যবসার আশা করছেন তারা। পূজা উপলক্ষে এই রাজশাহীতে আমাদের প্রায় 300 থেকে 350 কোটি টাকার বিজনেস হচ্ছে, আর আপনি যদি অন্যান্য বারের সাথে তুলনা করেন এটা হয়তো 500 কোটি টাকা আপ হয়। আগামী আরও কয়েকদিন আছে, সেক্ষেত্রে তৈরি পোশাক শিল্পে হয়তো কিছুটা মার্কেট গ্রোথ হতে পারে। আর গ্রসারি এটা যে খাদ্যদ্রব্য আছে, খাদ্যদ্রব্যের সেলসটা আমার মনে হয় আগের মতোই থাকবে। শেষ মুহূর্তে পূজার কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে নগরীর বিপণী বিতানগুলো। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সম্প্রতি শেরপুরে বন্যার পানির উচ্চতা ছিল প্রায় 15 ফুট, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গত সপ্তাহে মেঘালয়ের ঢলের সাথে প্রায় 450 মিলিমিটার বৃষ্টির পানি যোগ হলে বন্যা তীব্রতর হয়। এতে ভোগাই, মহারশী, কংস নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। গবেষকরা বলছেন মৌসুমী বায়ু যাওয়ার আগে অতিবৃষ্টির জন্যই 1.5 মাসে 2 বার বন্যা হয়েছে ময়মনসিংহ, শেরপুর, ফেনী এবং কুমিল্লায়। অক্টোবরের শুরুতে শেরপুর জেলার উজানে মেঘালয় পাহাড়ের আশেপাশে অতি ভারী বৃষ্টি হয়। উজান থেকে আসা এই পানি সাধারণত চেরাপুঞ্জি হয়ে সুনামগঞ্জের হাওরে আসে, তবে এবারের এই ঢল অর্ধেকই দক্ষিণে ভোগাই, মহারশী, কংস নদী দিয়ে শেরপুর, নালিতাবাড়ি, নেত্রকোনায় প্রবাহিত হয়। সাথে 2 দিনে প্রায় 450 মিলিমিটার বৃষ্টিতে বন্যার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। ময়মনসিংহ, শেরপুর, নালিতাবাড়ি, ধোবাউড়া ও হালুয়াঘাট সহ কিছু এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয়। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় জামালপুর ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হতে আরও কয়েকদিন সময় লাগবে। নকুয়াগাঁও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে একটা জায়গা আছে, সেখানে যদি আপনারা দেখেন একদিনে পানির উচ্চতা বেড়েছে 5 মিটার, 15 ফিটের বেশি। এটা খুবই অস্বাভাবিক ওই স্টেশনের জন্য, এবং প্রিভিয়াস রেকর্ড এরকম নাই। এতে করে যে এরকম তীব্র উচ্চমাত্রার বন্যা হয়ে যাবে, এটাও আমাদের যুক্তিতে বা ক্যালকুলেশনে পড়ে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ছিল সেপ্টেম্বরের শেষ থেকেই। আবার এই মাসের মাঝামাঝিতে মৌসুমী বায়ু বিদায় নেবে, তাই শেষ সময়ে বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হলেও এখন টানা বর্ষণের সম্ভাবনা নেই। তবে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে রূপ নিলেই যে বাংলাদেশের উপকূলে আসবে সে ধরনের এখন কোনো পরিস্থিতি নেই। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে 72 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনার পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তিস্তা, পদ্মা ও মেঘনার পানি বিপদসীমার অনেক নিচে থাকায় দেশে বড় বন্যার শঙ্কা নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। কয়েকদিনের বন্যায় 5 উপজেলায় 71 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাষিরা বলছেন ঠিক সময়ে বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে প্রায় 2500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত শেরপুর। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য খাত। মৎস্য বিভাগ জানিয়েছে বন্যায় ভেসে গেছে 7300 পুকুরের 71 কোটি টাকার মাছ। এবারই স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এই অঞ্চলের মৎস্য চাষিরা। বহুত পদের মাছ গেছে গা, 2-2.5 ঘন্টার ভিতরে তোলা গেছে গা। 2 ঘন্টার ভিতরে পানি আইসা যত প্রজেক্ট আছে এখানে সব মাছ বাইসে চলে গেছে। তারা বলছেন বন্যার পূর্বাভাস না থাকায় কোনো প্রস্তুতি নিতে পারেনি তারা, এজন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। আগে যদি আমরা জানতাম, প্রশাসন জানাতো, তাহলে আমাদের এত প্রজেক্টের ক্ষতি হইতো না। আগে তো জালে তো আর এইভাবে খোলা মার্কেট থাকতো না, সব জাল দড়ি দিয়ে আমরা গিরগাপটা দিয়ে হারাইতাম। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা ইতিমধ্যেই আমাদের উদ্বোধন কক্ষের কাছে প্রেরণ করেছি। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং তারা যদি আমাদের সরকারি ব্যাংকগুলো থেকে কোনো সহযোগিতা চায়, সেই ব্যাপারে মৎস্য অধিদপ্তর তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তলিয়েছে প্রায় ২৫০০ হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে আমন, সবজি, বাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসল। সারটা যা আছে সমস্ত বাকি জাকি নিয়েছি, নিয়ে ভূমি বাড়ি ফেলাছি। সেই ধানও তো আল্লাহ শেষ, ধান তো তলে আছে, গাছতুলি ধান, এখন তো ধানটা হবে না। ইতিমধ্যে পানি নেমে যাচ্ছে, যদি পানি দ্রুত নেমে যায় তাহলে রোপা আমনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে সবজি এবং মরিচের কিছু ক্ষতি হবে। আমরা পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করব। জুনে কুড়িগ্রামে প্রথম দফা বন্যায় ৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। এবারের হঠাৎ বন্যায় স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষিরা, তো তাদের সহায়তায় আসলে কার্যকরী কি আশ্বাস পাওয়া গেছে? আর এছাড়াও সার্বিক ক্ষয়ক্ষতি এবং বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। আমি যে বিষয়টা জানাতে চাই যে শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার এই গারো পাহাড়ি অঞ্চল এবং সীমান্ত এলাকা, এখানে 4টি নদী রয়েছে, পাহাড়ি নদী। এই নদীগুলি কিন্তু আসলে হঠাৎ করে বা উজানে বিশেষ করে গারো পাহাড় থেকে শুরু করে মেঘালয় তুরাতে যদি পানি অতিবৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু আসলে ঢলের পানিটা হঠাৎ করে আসে এবং সাধারণত এখান থেকে পানি এসে স্থায়ী হয় না। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে পাহাড়ি ঢলের পানি হঠাৎ করে এসেছে এবং অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এই পানি এসেছে এবং এখানে ধীরে ধীরে এই পানিগুলি নামছে। ইতিমধ্যেই কিন্তু আসলে উজান থেকে পানি ভাটি এলাকার দিকে নেমেছে এবং আমি আপনাকে যদি জানাতে চাই যে শেরপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলাতে কিন্তু এবার পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে এবং প্রত্যেকটা প্রায় অধিকাংশ ইউনিয়নে কিন্তু আসলে পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে আবাদি জমি, ঘর বাড়ি, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে প্রাণী সম্পদ বিভাগ এবং মৎস্য বিভাগের প্রচন্ড ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং অস্বাভাবিক ক্ষতি হয়েছে। বিশেষ করে এবছর যে মৎস্য বিভাগের বিষয়টা আপনি বললেন, ইতিমধ্যে কিন্তু আসলে মৎস্য বিভাগের প্রচুর ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত আসলে এটা হিসাব নিকাশ করা হচ্ছে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, কত কৃষকের ক্ষতি হচ্ছে, কত মৎস্য চাষী ক্ষতি হচ্ছে এবং এই ব্যাপারে সরকার এখনো আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন এবং নিরূপণের পর তারপরে পুনর্বাসনের বিষয়টা তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর আসলে গতকালকে থেকে কিন্তু আসলে পানি অনেকটাই কমে গিয়েছিল এবং আজকের মধ্যে পানি নেমে যাওয়ার একটা আভাস আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু আজকে ভোর থেকে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যেই এই জেলায় আসলে পানি কিন্তু ধীর গতিতে নামছে এবং এটা একটা লম্বা সময়, বিশেষ করে আরো 2-1 দিন সময় লাগতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটা বিষয় যেটা জানানো হয়েছে, যদি এই বৃষ্টি উজানে আবার হয় তাহলে কিন্তু এটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন আজকের মধ্যে যদি বৃষ্টিপাত কমে যায় এবং বৃষ্টির তুলনা বিশেষ করে এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কমে গেলে এখানে আসলে এই পানির আবার বন্যা নিয়ন্ত্রণ, বন্যার যে অস্বাভাবিকতা এটা আসলে হ্রাস পাবে এবং পানি নেমে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। আবহাওয়া অনুকূলে থাকলে ঝিনাইদহের 6 উপজেলায় আমন উৎপাদনে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকের। এবার গেলবারের চেয়ে 73 হেক্টর বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,76,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 4,000 মেট্রিক টন বেশি। মাঠ জুড়ে সারি সারি রোপা আমন, কৃষকের পরিশ্রমের বিনিময়ে গাঢ় সবুজের সমারোহ। অনুকূল আবহাওয়া আর পোকার উপদ্রব দমনে এবার ঝিনাইদহের 6 উপজেলায় কাঙ্ক্ষিত ফলনের আশা চাষিদের। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 1,04,485 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 73 হেক্টর বেশি জমিতে। ধান মোটামুটি ভালো আছে মাঠে আল্লাহর রহমতে, কিন্তু যে কিছু ধান মাঠে পাকিয়ে গেছে, কিছু ফলতেছে, কিছু থোড় হয়েছে। ধানটা ভালোই আছে কিন্তু ওই মাজরা পোকার আমদানি বেশি, এই জন্য আমি পোকা দমনের জন্য ওষুধ দিচ্ছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ধান কাটা। এবার BR48, BR49, BR51 সহ বিভিন্ন ধানের আবাদ হয়েছে। গত বছর কাঙ্ক্ষিত দাম পাওয়ায় রোপা আমনে আগ্রহ বাড়ে কৃষকের। আউশ কেটে আমন লাগানো হয়েছে এবং আমন কেটে আবার বড় ধান চাষ করা যাবে। এরকম ভাবে ধানটা আমার জমিতে মোটামুটি ফলনশীল ভালোই হচ্ছে। জেলা পর্যায়ের
কর্মকর্তাদের সঠিক তদারকি এবং পরামর্শের কারণে বর্তমানে মাঠের ফসলের অবস্থা খুবই ভালো। আমরা আশা করছি যে পরিমাণ আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেই পরিমাণ লক্ষ্যমাত্রার যে উৎপাদন সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। গেল বছর জেলায় 1,04,355 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।